দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আজকে আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনই ঘটনার বিশ্লেষণ করি, ঘটনা নিয়ে পর্যালোচনা করা হয় এবং ঘটনার ভবিষ্যৎ কতদূর কি হতে পারে সেই বিষয়ে আলোচনা করা হয়। নিয়মিত যে আলোচনা তার শুরুতে আমরা একটি বিষয় দর্শক, দীর্ঘ জল্পনা কল্পনার শেষে নতুন রাজনৈতিক দল ঘোষিত হতে যাচ্ছে আগামীকাল বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে। এই দলটির ঘোষণা হবে, নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন। এছাড়াও আরও হেভির 2 থেকে 4জন নেতার নামও ঘোষণা করা হয়ে গিয়েছে। নিউজ 24কে দেওয়া সাক্ষাৎকারে 2 জন নেতা এই দলের আদর্শ মধ্যপন্থী হবে বলে জানিয়েছেন। সহকর্মী মাঝারুল ইসলাম একটি বিশেষ প্রতিবেদন করেছেন। দর্শক আমরা একটু সেটি দেখে নিতে চাই। জুলাই অভ্যুত্থানের চেতনায় শুক্রবার আত্মপ্রকাশ করছে জাতীয় নাগরিক কমিটি নামে নতুন রাজনৈতিক দল। আনুষ্ঠানিক যাত্রা ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, যেখানে অংশ নিবে অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা, নতুন দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নতুন এই দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন। উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পাচ্ছেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। মুখ্য সমন্বয়ক এবং যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি ও আব্দুল হান্নান মাসুদ। আর দপ্তর সম্পাদকের দায়িত্ব পাচ্ছেন সালেউদ্দিন সিফাত। দায়িত্ব পাচ্ছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনও। বিভিন্ন মতের ব্যক্তিদের নিয়ে গঠিত নতুন দলের আদর্শ কি হবে এমন প্রশ্নের জবাবে সংগঠনের শীর্ষ 2 নেতা নিউজ 24কে জানান, সবার মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই দলের আদর্শ হবে মধ্যপন্থী। দল পরিচালিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে আমাদের দলের অন্যতম একটি পন্থা হচ্ছে মধ্যম পন্থা। আমরা না ডান না বাম, আমরা মনে করি এই মুহূর্তে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে এই মধ্যম পন্থা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি উপযোগী। নতুনত্বের আইডিয়া থাকবে, সেই সাথে যাতে পার্টিটা ওয়ার্কেবল হয়, মানে হচ্ছে একদম উপর থেকে তৃণমূল পর্যন্ত কমান্ডের বিস্তৃতি, সেই সাথে যে কার্যকারিতার বিস্তৃতি, এটা যাতে স্বাভাবিকভাবে হয়। নেতারা জানান, এই বছরের মধ্যে কাউন্সিলের মাধ্যমে গঠিত হবে পূর্ণাঙ্গ কমিটি, যেখানে সারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ থাকবে। বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের একটি স্ট্রাকচার তৈরি করা। তো সেই জায়গা থেকে এই কাউন্সিলটি নির্বাচনের আগে যদি সুবিধাজনক সময় সেভাবে তৈরি করা যায় তখন হতে পারে, আবার নির্বাচনের পরেও হতে পারে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে দিন শেষে গ্রেটার স্বার্থে একটা দলের ভালোর জন্য যখন করাটা উচিত হবে আমরা তখন করার দিকেই ফোকাস করব। নতুন লিডারশিপ তৈরির যে প্রক্রিয়া সেইটা যাতে সবসময় চলমান থাকে একটা পার্টির মধ্যে, এই জায়গাগুলো নিয়ে আমরা বেশি কাজ করছি। এদিকে আলোচিত এই রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক 2 সভাপতি আলী আহসান মোহাম্মদ জুনায়েদ এবং রাফি সালমান রিফাত। সোমবার নিজেদের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এই তথ্য জানান তারা। মাঝারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক আমরা দেখছিলাম প্রতিবেদন, নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টি, তাদের যে অভ্যুদয় হতে যাচ্ছে আগামীকাল, আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই বিষয়ে প্রতিবেদনটি দেখলাম। আমাদের আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের আজকের আলোচনার বিষয় রাজনীতিতে নতুন দল। এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সাথে 2 জন অতিথি যুক্ত আছেন। আমরা একটু অতিথিদের সাথে পরিচয় হয়ে নিব। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। এবং পাশাপাশি রয়েছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এবং 12 দলীয় জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই আজ, আমি বজলুর রশিদ ফিরোজ আপনার মাধ্যমে একটু জানতে চাই, আপনি প্রতিবেদনেও দেখলেন নতুন এই দলের আদর্শ হবে মধ্যপন্থী বলা হচ্ছে, অর্থাৎ মধ্যপন্থার দল হবে। এই যেই অবস্থান বা ঘোষণা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য নতুন কিনা? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক সেলিম সাহেব এবং যারা শুনছেন দর্শক শ্রোতা, তাদের সবাইকেই আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের দলের তরফ থেকে ধন্যবাদ জানাই। দীর্ঘদিন ধরেই গণ অভ্যুত্থানের পর থেকেই এই আলোচনা এটা আসছিল জনপরিসরে যে ছাত্ররা তাদের একটা নতুন রাজনৈতিক দল করবে। এই ক্ষেত্রে এই নতুন রাজনৈতিক দল নিয়ে মানুষের মধ্যেও এক ধরনের একটা উৎসাহ ঔৎসুক্য সেটা আছে যে কি হয়, কেমন হবে, কি তাদের আদর্শ, কি তাদের নীতি, কি তাদের কর্মসূচি, সেই বিষয় নিয়ে আগ্রহ সবারই আছে। তবে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা বলতে চাই, দীর্ঘদিন ধরেই
বিশেষ করে ছাত্রদের মধ্যে, যুব সমাজের মধ্যে রাজনীতি নিয়ে শাসক শ্রেণীর রাজনৈতিক দলগুলো বিশেষ করে রাজনীতি সম্পর্কে একটা বিরূপ মনোভাব সেটা সৃষ্টি করেছিল। একটা অ্যাপলিটিক্যাল যে সিচুয়েশন সেটা হচ্ছিল, যে রাজনীতি বিমুখ, যে হেট পলিটিক্স, এটা ছাত্র যুবক তরুণদের মধ্যে ছিল। গণ অভ্যুত্থান, এই গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্ররা সেই জায়গাটা ভেঙেছে এবং রাজনীতিতে তাদের আগ্রহটা বেড়েছে। এজন্যে নতুন রাজনৈতিক দল করতে চাচ্ছে, রাজনীতিতে অংশগ্রহণ করতে চাচ্ছে ছাত্র যুবক তরুণরা। সেই জন্য তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদেরকে স্বাগতম জানাই। কিন্তু এই দল সম্পর্কে বিস্তারিতভাবে বলতে গেলে আমাদের জানতে হবে তাদের আদর্শ কী, তাদের নীতি কী, তাদের কর্মসূচি কী, উদ্দেশ্য এবং লক্ষ্য, ঘোষণা এবং কর্মসূচি ইত্যাদি না জানলে তো একটা দল সম্পর্কে মন্তব্য করা যায় না। তবে যেটা বলছেন যে তাদের আদর্শ হবে মধ্যপন্থা, মধ্যপন্থা বলে কিছু আছে কি না সেটা আমি একজন রাজনীতিবিদ হিসেবে সেটা আমি জানি না। একটা হলো যে এখানে দুই ধরনের রাজনীতি আছে, বামপন্থার রাজনীতি এবং ডানপন্থার রাজনীতি। এবং মধ্যপন্থা বলে কোনো কিছু নাই, হয় তাকে ডানপন্থার দিকেই ঝুঁকতে হবে অথবা বামপন্থার দিকে ঝুঁকতে হবে। এখন দুইটাকে কিভাবে, ডানপন্থা এবং বামপন্থা, এই দুইটাকে সমন্বয় কিভাবে তারা করবে, দুইটাই কিন্তু একদম পুরোপুরি একটা আরেকটার বিপরীত। ডানপন্থা এবং বামপন্থা দুটাকে কিভাবে তার সংমিশ্রণটা তারা করবে, সমন্বয়টা কিভাবে করবে, সেটাও যদি নতুন তাদের কাছে কোনো ধরনের একটা ফর্মুলা, কর্মসূচি বা কোনো ধরনের একটা প্রক্রিয়া, পরিকল্পনা সেটা থাকে, সেটাও একটা নতুন কিছু হবে মনে হয়। সেটার জন্য আমরা অপেক্ষা করতে চাই, দেখতে চাই যে তারা কি বক্তব্য নিয়ে আসে, কি কর্মসূচি নিয়ে আসে, ডানপন্থা এবং বামপন্থাকে কিভাবে তারা সংমিশ্রণ করে, সমন্বয় করে একটা মধ্যপন্থার রাজনীতি করে, সেটা ভবিষ্যৎ সেটা বলে দেবে এবং ভবিষ্যতের জন্য আমাদের সেখানে অপেক্ষা করতে হবে। জি, সাধারণ সম্পাদক বাসদ বজলুর রশিদ ফিরোজ, আপনি থাকবেন, আপনার কাছে ফিরবো। বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদ হোসেন সেলিম, আপনি শুনছিলেন আপনার সহ আলোচক যেটি বলছিলেন, ডান বামের একটি রাজনৈতিক চর্চা বাংলাদেশে রয়েছে। আরেকটু যদি স্পষ্টভাবে আপনাকে জানতে চাই, বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে রয়েছে এদের মধ্যে শতভাগ ডান, বাম বা কট্টরপন্থা আসলেই ধারণ করেন কিনা রাজনৈতিক দলগুলো? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যেই নতুন রাজনৈতিক দল গঠন করার ব্যাপারে আপনার প্রশ্ন বলছেন যে আসলেই কোনো চরমপন্থা অথবা আপনার ডানপন্থী রাজনৈতিক দল বলতে তো আমরা সাধারণত যারা আপনার কোরআনের শাসন কায়েম করতে চায়, তারপর আইনের শাসন, আপনার ইসলামী শাসন কায়েম করতে চায়, তারপরে আপনার অপরাধীদের হাত পা কেটে দিতে হবে, এই জাতীয় রাজনীতি করে তাদেরকে আমরা মোটা দাগে ডানপন্থী বলি। এবং সেখানে তাদের মধ্যে কিছু উগ্র ধর্মীয় মতবাদে বিশ্বাসী কয়েকটা রাজনৈতিক দল আছে, যদিও এটা আপনার খুব একটা সাড়া কখনো ফেলতে পারে নাই। এবং উগ্রবাদ ইসলামিক রাজনীতি করে তারা অনেকেই নিজেদের জীবনটা বিসর্জন দিয়েছেন, কিন্তু যাতে করে ইসলামেরও কোনো কল্যাণ হয়নি, রাজনীতির কোনো কল্যাণ হয়নি। আর আপনার চরম বামপন্থী রাজনীতি যেটা, সেটাও যে আপনার সশস্ত্র বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, আপনার সেই রকম রাজনৈতিক দল এই মুহূর্তে মাঠে নেই। আছে আপনার বাম মনোভাব সম্পন্ন কিছু রাজনৈতিক দল আছে, ডান মনোভাব সম্পন্ন রাজনৈতিক দল আছে। আর মধ্যপন্থী যে রাজনৈতিক দলটি, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে বড় রাজনৈতিক দল যেটাকে বলি, সেটা একটা মধ্যপন্থা অবলম্বন করে। তারা সবসময় বলে আমরা বামের ডানে, ডানের বামে, তো এই কথা বলে তারা রাজনীতি করছে এবং তাদের রাজনীতি একটা সফলতম অবস্থানের মধ্যে আছে। তো নতুন যে রাজনৈতিক দল হচ্ছে, এটা ধরেন বাংলাদেশে তো নিবন্ধিত অবনিবন্ধিত মিলে প্রায় 40-50টির মতো রাজনৈতিক দল বিদ্যমান আছে। এর মধ্যে নতুন আরেকটি দল জন্ম নেবে স্বাভাবিকভাবে, কিছুদিন তারা হইচই এটা ফেলতে পারবে। শেষ পর্যন্ত কতটা তারা কামিয়াব হবে সেটা বলা যাচ্ছে না, কারণ ইতিমধ্যেই তাদের আত্মপ্রকাশের মধ্যে দিয়ে সরকারের পৃষ্ঠপোষকতা, কিংস পার্টির তকমা ইত্যাদি তাদের গায়ের মধ্যে লেগে গেছে। এছাড়া আপনার বিপ্লবোত্তর তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা এবং আপনার ইত্যাদি ব্যাপারগুলো আপনার জনমনের মধ্যে এসে গেছে। তাদের রাজনৈতিক দলগুলো নিয়ে যে জনমনে খুব বেশি উৎসাহ বিরাজ করছে তেমন কোনো ব্যাপার নয়। হয়তো ঢাকা শহর এবং মিডিয়ার মধ্যে তারা যতটা আকর্ষণ করতে পারছে জনগণকে, তারা ততটা আকর্ষণ করতে পারে নাই। বিশেষ করে গতকালকে তারা তাদের ছাত্র সংগঠন করতে গিয়ে তারা যেই সিন ক্রিয়েট করেছে, তা বোঝা যাচ্ছে যে তারা গতানুগতিক রাজনীতির ধারা বাইরে তারা যেতে পারছেন না। তারা বলছেন যে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এখন নতুন রাজনৈতিক দলের বন্দোবস্ত করতে গিয়ে আপনার শেরে বাংলা নগরে আপনার মানিক মিয়া এভিনিউতে তারা
একটা বিশাল সমাবেশ করবে, এটা গতানুগতিক রাজনীতি। তারপর ছাত্র সংগঠন করতে গিয়ে তারা বিভিন্ন জায়গায় নিজেরা হানাহানিতে লিপ্ত হয়ে গেছে, মারামারিতে লিপ্ত হয়ে গেছে। গতকালকে রাতে 10টার থেকে বাংলা মোটর প্রায় 1টা পর্যন্ত অবরোধ করে রেখেছে। এগুলো কোনোটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত অথবা নতুন রাজনৈতিক শৃঙ্খলার ব্যাপারে কোনো বার্তা আমাদেরকে দিচ্ছে না। তো আমরা মনে করছি যে এটা ধরেন আপনার বিপ্লবের পরে মানে কয়েকজনের উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য এক ধরনের একটা পরিকল্পনা বলেন অথবা এক ধরনের একটা প্রচেষ্টা এই প্রচেষ্টা খুব বেশি সফল হবে এটা মনে করছি না। তারপরও তাদের প্রতি শুভাশিস রইল, তাদের প্রতি শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। তারা যদি পারে নতুনভাবে নতুন কিছু করতে, তাহলে তো সেটা ধরেন যদি জনগণ যদি গ্রহণ করে। কারণ আমার এই সুদীর্ঘ রাজনৈতিক জীবনে আমি অনেক রাজনৈতিক দলের উত্থান এবং পতন দেখেছি। আমি ভয়াবহভাবে জাসদের উত্থান দেখেছি, আবার একদম নির্মম পতনটা দেখেছি। আমি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে গণফোরাম দেখেছে, খুব হইচই ফেলে সেই গণফোরামের জন্ম দেখেছি, সেই গণফোরামের মৃত্যুও দেখেছি। আপনার কাজী সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের আমি চরম উত্থানও দেখেছি, সেটার একেবারে বিলীন হতে দেখেছি। কর্নেল অলি আহমেদের নেতৃত্বে আপনার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির বিশাল একটা উত্থান দেখেছি, এটার আবার পতন দেখেছি। বদরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে বিকল্পধারার একটা বড় ধরনের উত্থান দেখেছি, আবার এটা একদম নিশ্চিহ্ন হয়ে গেছে, সেটাও দেখেছি। সুতরাং এখানে রাজনৈতিক দল যে এটা খুব বেশি এই মুহূর্তে একটা রাজনৈতিক শূন্যতার মধ্যে দিয়ে জিয়াউর রহমান যখন সামরিক শাসক হিসেবে ছিলেন, পরবর্তীকালে তিনি মাঠে ময়দানে ঘুরে ফিরে একটি রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেছেন। তৎকালীন সময়ে মশিউর রহমান জাদু মিয়াদের মতো ব্যক্তি তোরা আপনার সামরিক শাসন থেকে গণতন্ত্র উত্তরণের একটা পর্যায়ের জন্য আপনার ফ্রন্ট করা, তারপরে জোট করা, জোটের পরে একটা দল করা ইত্যাদি করে যে অবস্থানটা করছে, অন্যরা কিন্তু সেটা করতে পারে নাই। এরশাদকেও দেখেছি প্রথমে জনদল 18 দফা আন্দোলনের পরে আপনার বিভিন্ন ব্যক্তি এবং ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা জাতীয় পার্টি গঠন করেছে, কিন্তু জাতীয় পার্টি কোনো সময়ই বাংলাদেশের রাজনীতি কোনো নিয়ামক শক্তি হিসেবে পালন করেনি, পরগাছা হিসেবেই ছিল। তো বর্তমানে যেটা রাজনৈতিক দল যারা করছেন, আমি আবারও বলছি যে তাদের আত্মপ্রকাশ হয়তো আগামীকালকে ঘটবে, কিন্তু এখন পর্যন্ত তারা তাদের নেতৃত্বের যেই প্রতিযোগিতা, নেতৃত্বের যে কোন্দল, নেতৃত্বের মধ্যে যে অবিশ্বাস এবং কালকে ছাত্র সংগঠন করার পরেই আবার পদত্যাগ, আবার অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্র সংগঠন বা এই রাজনৈতিক দলের সাথে কোনো সম্পৃক্ততা নেই ইত্যাদি পড়ছে, তাতে করে অনেকেই যেটা মনে করেছে যে এটা কিংস পার্টি এরা ভালোভাবেই জন্ম নেবে, আমার মনে হচ্ছে যে সেরকম কোনো কিছু হতে যাচ্ছে না। জি, শাহাদাত সেলিম আপনি থাকবেন, আমরা ফিরবো। বজলুর রশিদ ফিরোজ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আপনার সহ আলোচক যেটি বললেন যে কিংস পার্টির একটি তকমা থাকা এবং তাদের ছাত্র সংগঠন ঘোষণার সাথে সাথেই এক ধরনের সংক্ষুব্ধতা, এই জায়গাটিতে আসলে এক ধরনের হোঁচট খেলো কি নতুন রাজনৈতিক দল? বিরতির আগে যদি আপনার সংক্ষেপে একটু বলেন। ধন্যবাদ। যেটা সেলিম সাহেব যেটা বলছেন, এটা তো সবাই আমরা দেখছি, লক্ষ্য করছি, এবং এখানে যারা যুক্ত হয়েছে, যে প্রক্রিয়ায় যুক্ত হয়েছে, একটা রাজনৈতিক দল গঠন করতে, একটা ছাত্র সংগঠন তার কার্যক্রম শুরু করতে তার অনেকগুলো ধাপ সেগুলো পেরোনো দরকার। এটা কিন্তু তারা এতটা সময় তারা পার করে নাই, অনেক পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষা দিয়ে একটা রাজনৈতিক অঙ্গনে আসতে হয়। হঠাৎ করে একটা দল দাঁড়া করে দিলে সেটা ওইভাবে দাঁড়া করানো যায় না। ছাত্র সংগঠন বলেন, রাজনৈতিক, আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করছি, তারপরে এখন জাতীয় রাজনীতি, সেই রাজনীতিতে ভূমিকা পালন করছে, এবং অন্যান্য সেলিম ভাই যেটা বললেন এগুলো অনেক উত্থান পতন সেগুলো দেখা গেছে। তো এখানে যেটা ঘটছে সেটা খুবই দুঃখজনক ঘটনা ছাত্রদের মধ্যে যেটা ঘটছে, এবং ঘটনা ঘটার সাথে সাথেই আবার সারা দেশে রাস্তায় অবরোধ করা, বিভিন্ন জায়গায়, ইতিপূর্বে চট্টগ্রামে দেখা গেছে, বিভিন্ন জেলায় দেখা গেছে তাদের এই ছাত্র সংগঠন করা নিয়ে তাদের বিভিন্ন জায়গায় কমিটি ইত্যাদি ইত্যাদি নিয়ে যে অবস্থায়, এটা ইতিপূর্বে আরও অন্যান্য দলেও আমরা দেখছি, যারা শাসক শ্রেণীর যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে আমরা দেখেছি। এবং এটা স্বাভাবিক, কালকের এই ঘটনায় তো তাদের সমর্থন আমার কাছে যতটুকু প্রতীয়মান হয়েছে, আমি যতটুকু অনুভব করছি, যে এই ধরনের উচ্ছ্বাস তাদের নিয়ে ছিল এবং যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশায় অনেকটা কমতি দেখা গেছে এবং অনেক সমর্থন তারা হারিয়েছে বলে আমি মনে করি। তারপরেও চেষ্টা করে দেখতে তো কোনো অসুবিধা নাই। আর যেটা বলছিলাম, আমি আগেও বলছিলাম যে এটা রাজনৈতিক দলগুলো এখনও পর্যন্ত কিন্তু আমরা জানি না তাদের অর্থের সংস্থানটা কোথার থেকে হবে, কোথার থেকে আসছে।
এই মানিক মিয়া এই ভেন্যুতে ধরেন কালকেই সমাবেশ করবে, একটা সমাবেশ করতে কি ধরনের লজিস্টিক সাপোর্ট সেটা পাওয়া যায়, তাদেরকে এই সাপোর্টটা কে দিচ্ছে, কোথা থেকে আসছে? তারা তো ছাত্র বলতো, ছাত্রদের মধ্য থেকে তারা আসছে, তাহলে ছাত্রদের তো আলাদা কোনো ইনকাম নাই, তাহলে ইনকাম না থাকলে তাদের সমর্থক কারা, কারা তাদেরকে এই লজিস্টিক সাপোর্টটা দিছে, এবং এই যে তাদের যে নেতৃত্ব নির্বাচনের যে প্রক্রিয়া সেটাও বা কীভাবে হলো, এই সমস্ত বিষয়ে যে একটা স্বচ্ছতা, জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, সেগুলো সম্পর্কে কিছুই কিন্তু দেশবাসীর সামনে, জনগণের সামনে তারা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করে নাই। জি, হয়তো ভবিষ্যতে করবে, সেদিকে আমরা নিয়ে আসি, আমরা আরো আলোচনা করব, আমার সাথেই থাকবেন। দর্শক, আরআই সিরিজে জনতন্ত্র গণতন্ত্রে কথা হচ্ছে, রাজনীতিতে নতুন দল নিয়ে আরো আলোচনা হবে, একটি বিরতি নিয়ে আসছি, সাথেই থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে নতুন দল। এইমাত্র যারা টেলিভিশনের সামনে উপস্থিত হলেন তাদেরকে একটু আমাদের স্টুডিওতে উপস্থিত দুজন অতিথির সাথে পরিচয় করিয়ে দিতে চাই। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ এবং বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান এবং মুখপাত্র বারদলীয় জোট সাদাত হোসেন সেলিম, দুজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন। দর্শক, আমরা কথা বলছিলাম রাজনীতি নতুন দল নিয়ে। আপনাদের কাছে একটি বিষয় যেটি জানতে চাই, যে কেউই চাইলে আসলে নতুন রাজনৈতিক দল বাংলাদেশে গঠন করতে পারেন, আত্মপ্রকাশ করলেও কিন্তু সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে আইনি কিছু বাধা রয়েছে, যেটিকে রিপ্রেজেন্টেটিভ পিপলস অর্ডার, আরপিও বা গণপ্রতিনিধিত্ব আইন বলে। বিদ্যমান রাজনৈতিক দলগুলো অনেকেরই এই আইন নিয়ে সমালোচনা রয়েছে। এখানে অনেক ধরনের নিয়ম কানুন রয়েছে, সংসদের একটি আসনে জয়ী হতে হবে, যে ডাটা আমার কাছে আছে, 100 উপজেলায় কার্যালয় থাকতে হবে, প্রতিটিতে 200 জন ভোটারের তালিকা, ইত্যাদি ইত্যাদি। যদিও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন অনেক নিয়মের শিথিল করে তারা সুপারিশ দিয়েছে, এখনো কিন্তু সেটি আইন হিসেবে বা আসেনি, বা অধ্যাদেশ হিসেবে আসেনি, এটি সংশোধনও হয়নি। নতুন যে রাজনৈতিক দল আসছে তাদের আসলে কোন দিকে তারা হাঁটবে, কি হতে পারে এই আরপিও অনুযায়ী? না, দেখুন, এটা তো একটা কিংস পার্টি, মানে সরকারি পৃষ্ঠপোষকতায় এটা, আর আপনার আবির্ভাব এবং আপনার সরকারের কিছু উপদেষ্টার, মানে ছাত্র উপদেষ্টা বলেন আর এর বাইরেও কিছু উপদেষ্টা আছে, তাদের অতি উৎসাহ এবং ক্ষমতাকে পাকাপোক্ত করার একটা মানে প্রচণ্ড একটা মানে ভাষণা, এগুলো থেকেই এই রাজনৈতিক দলটা মানে একটা আলোচনা এসছে। আসলে এই অভ্যুত্থান বলেন বা বিপ্লব বলেন, এর অনেক দিন পর্যন্ত এটা কোনো আলোচনা আসে নাই। এবং আপনার যদি 3 তারিখে যেদিন এক দফা দাবি ঘোষণা করা হয়েছে, আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি, সেদিন যদি তারা যদি বলতো যে হাসিনাকে আমরা উৎখাত করে আমরা একটা নতুন রাজনৈতিক দল করব, এটাই হলো যে আমাদের মানে ভবিষ্যৎ পরিকল্পনা, তাহলেও সেদিন সেই আন্দোলন এবং বিপ্লব আদৌ সফল হতো কিনা আমরা মানে আমাদের ধারণা নেই, বা অনেক কিছুই এখন বলতে পারছি না। তাদের এই নতুন রাজনৈতিক দলটি একদম পুরো জন আকাঙ্ক্ষার বিপরীতে, এই কারণে যে পুরো রাষ্ট্রকে, আপনার সরকারটাকে একটা আপনার বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে। এই সরকারকে তো আমরা এখন আর কোনো অবস্থাতেই নিরপেক্ষ সরকার বলতে আমরা রাজি নই, এবং আমরা মানতেও রাজি নই। আমরা গত 15 বছর আমরা লড়াই করেছি রাজনৈতিকভাবে যে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। তো এটা তো নির্দলীয় নিরপেক্ষ সরকার নয়, কারণ এটা ছাত্রদের সরকার এবং তাদের প্রতিনিধি এখনও সরকারে রয়ে গেছে, অন্য উপদেষ্টারাও রয়ে গেছে, তারা একজন পদত্যাগ করে এসছেন, অন্যরা তারা সময়মতো পদত্যাগ করবেন, সব মিলিয়ে একটা একদম জগা খিচুড়ি। এটা যদি ওই আমরা ছোটোকালে যেটা শুনতাম, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, তো ওটা যদি আগেই যদি তাদের ওই চিন্তাটা থাকতো, তাহলে তাদের এই উপদেষ্টা পরিষদে যোগদান করার কোনো দরকার ছিল না। এটা আমরা অবশ্য ডে 1 থেকেই বলেছি যে ছাত্র নেতাদের নেতৃত্বে অভ্যুত্থানটা হয়েছে, আমরা যারা জনগণ তাদের পিছনে সারিবদ্ধ হয়েছি, তারা আপনার একটা প্রেশার গ্রুপ হিসাবে থাকলে ভালো করতো। আর আপনি যেটা আরপিও বলেছেন, আরপিওর কারণে আপনার বর্তমানে 2008 সালের দিকে, যেটা আপনার তখন আপনার 40টির মতো রাজনৈতিক দল ছিল, পরবর্তীকালে 1-2টা দলকে নিবন্ধন বাতিল করা সহ, এবং আপনার আবার বিপরীতে বেশ কিছু কিংস পার্টি জন্ম নিয়েছে। কিংস পার্টি জন্ম নেওয়ার পরে কিছু 2-1টা রাজনৈতিক দলের নিবন্ধন আপনার ইয়ে থেকে নিবন্ধন বাতিল করেছে। সব মিলিয়ে এখন রাজনৈতিক দলের সংখ্যা মানে 45+। তার মধ্যে খুব অ্যাক্টিভ 15টার বেশি না, 15 থেকে 20টার বেশি না, বাকিগুলোর নাম জনগণ জানেও না, এবং তারা রাজনৈতিকভাবেও তারা কোনো কার্যক্রম মানে ক্রম নাই। এখন এখানে নতুন করে যদি আবার আপনার ইয়ে করে, আপনার
নির্বাচন কমিশন থেকে যদি নিবন্ধনের জন্য দরখাস্ত আহ্বান করে, সেক্ষেত্রে এটা দরখাস্ত পাওয়াটা নিবন্ধন পাওয়াটা 1-2 ব্যাপার। কারণ গত নির্বাচনে আগে দেখেছি যে আপনার খুব নামকরা রাজনৈতিক দলগুলো, নামকরা রাজনৈতিক ব্যক্তিত্বের রাজনৈতিক দলগুলো সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করার পরেও তাদেরকে দেওয়া হয়নি গোয়েন্দা সংস্থা, যেগুলো অখ্যাত কুখ্যাত সরকারের পাচাটা এবং আপনার পদলেহনকারী, তাদেরকে দিয়েছে। সুতরাং এইটা আপনার নিবন্ধনটা আপনার ইয়ের জন্য, আপনার রাজনীতির জন্য বড় কোনো কিছু নয়। নিবন্ধন ছাড়াই প্রতিদিনই বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল জন্ম নিচ্ছেন এবং রাজনৈতিক দল করছেন, প্রেস ক্লাব কেন্দ্রিক অথবা আপনার ঢাকা কেন্দ্রিক রাজনৈতিক দল করছে, ব্যক্তি কেন্দ্রিকও কিছু রাজনৈতিক দল আছে। নির্বাচন করার জন্য নিবন্ধিত রাজনৈতিক দলের সহায়তা লাগে। গত নির্বাচন 18 নির্বাচনেও আমাদের অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু আপনার বিএনপির মার্কা নিয়ে নির্বাচন করেছে। ইভেন আপনার জামাত ইসলামের নিবন্ধন ছিল না, তারা কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছে। সুতরাং নিবন্ধনটাও নির্বাচনের জন্য কোনো খুব বেশি আপনার বাধা হবে এটা মনে করছি না আর কি। কিন্তু আমরা যেটা করতে চাই আর কি, যে আমরা যেটা চেয়েছিলাম যে যদি, যেহেতু আপনার যে ফিরোজ ভাই বললেন যে ছাত্ররা রাজনীতি থেকে বিমুখ হয়ে গিয়েছিল, আমাদের মধ্যে এটা একটা আশঙ্কা কাজ করতেছিল যে আমাদের মধ্যে রাজনৈতিক আপনার রিক্রুটিংটা বন্ধ হয়ে গেছিল আর কি, যে নতুন করে কেউ রাজনীতির প্রতি উৎসাহ ছিল না। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো একেবারেই রাজনৈতিক বিমুখ ছিল, কিন্তু এবার আন্দোলনে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে যে তারা তাদের মধ্যেটা কতটা জনসচেতনা আছে রাজনীতির প্রতি, তাদের কতটা দেশের প্রতি তাদের কতটা মমত্ববোধ আছে এবং গণতন্ত্রের প্রতি তাদের কতটা স্যাক্রিফাইস আছে, তারা সেটা দেখিয়ে দিয়েছে। কিন্তু গতকালকে যেটা করেছে, তারা যেই নতুন ছাত্র সংগঠন করেছে সবগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাউকেই তারা আপনার তাদের এখানে স্থান দেয়। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্ররা বুক চিতিয়ে আন্দোলন করেছে, একজনের তো আপনার রয়্যাল বেঙ্গল টাইগারের মতো পুলিশের প্রতি প্রচণ্ড চাহনিটা, যেটা প্রচণ্ডভাবে ভাইরাল হয়েছে, আমাদেরকে উদ্দীপ্ত করেছে, সেই ছাত্রটাকে কিন্তু নির্মমভাবে প্রহার করেছে এবং পরবর্তীকালে কিন্তু তারা কিন্তু সেখান থেকে খুব লাঞ্ছিত হয়ে এসেছে, মেয়েদের প্রতি আঘাত করেছে। এখন এরা আজকে একটা আমাদের কাছে একটা দাওয়াত কার্ড পাঠিয়েছে গতকালকে, আগামীকালকে তাদের অনুষ্ঠানের জন্য। সেখানে যেসব কথা তারা বলছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তে কোনো হিংসা থাকবে না, হানাহানি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এগুলো সব কিছুই কিন্তু তাদের মধ্যে আছে, বুঝছেন না? তাদের মধ্যে হিংসাও আছে, হানাহানিও আছে, চাঁদাবাজিও আছে, আপনার পদায়ন প্রক্রিয়া নিয়ে তাদের মধ্যে এক ধরনের বাড়াবাড়িও আছে। সূত্র ধরে আপনার সহ আলোচক বজলুর রশিদ ফিরোজ, আপনার কাছে যদি জানতে চাই যে এই যে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান বিপ্লব বলা হচ্ছে, এটি সারা বাংলাদেশেই ছড়িয়ে পড়েছিল এবং সারা বাংলাদেশ থেকেই আসলে এক হয়ে এই রাজধানীতে এসে ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছিল, বিতাড়িত করেছিল। তৃণমূল কতটা শক্তিশালী করতে পারবে এই নতুন রাজনৈতিক দল, কি মনে করে? ধন্যবাদ। আমি একটু সেলিম ভাইকে যে প্রশ্নটা করছিলেন নিবন্ধনের বিষয়টা একটু বলি। একটা 2008 সালের আগে রাজনৈতিক দলগুলোর কোনো নিবন্ধনের ব্যবস্থা বাংলাদেশে ছিল না। 111-এর সময়ে সরকার এসে এই নিবন্ধনের ব্যবস্থাটা করেছে। যেই যুক্তিতে তারা করেছে সেই যুক্তিটা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই, যে নিবন্ধন না থাকলে নির্বাচনে অনেক প্রার্থী হয়ে যায়, সেই প্রার্থীগুলো কমানোর জন্য তারা এই ধরনের নিবন্ধনের ব্যবস্থা করেছে। এটা খুবই অগণতান্ত্রিক একটা বিষয় আমরা মনে করি। আর সেখানে যেগুলো বলছেন যে আগে ওই যে কি একটা সিট এমপি থাকতে হবে, তারপরে 100 উপজেলায় 200 সদস্য, 20টা জেলা ইত্যাদি। নির্বাচন কমিশনের বর্তমান প্রস্তাবে এটা 20 জেলার পরিবর্তে 5 জেলা আরও কিছু করছে। যেমন আরেকটা খুবই তো সংবিধানের সাথে সাংঘর্ষিক, যে 1% স্বতন্ত্র যদি কেউ করতে চায় 1% ভোটারের স্বাক্ষর লাগবে। তার মানে আগাম জানিয়ে দিবে যে আমি অমুককে ভোট দিচ্ছি, এটা তো গোপন, ভোটটা দেবে গোপন। তাহলে সেই জায়গায় এই আগাম জানান দেওয়াটা এটা সাংঘর্ষিক। সেই জন্য আমরা বলছি যে এটা নিবন্ধন একটা থাকতে পারে হিসাব নিকাশের জন্য, রাজনৈতিক দল দেশে কতগুলো আছে না আছে সেগুলোর জন্য। সেটা একদম শর্তহীন একটা নিবন্ধনের প্রক্রিয়া, সেটা থাকতে পারে, কোনো ধরনের শর্ত থাকবে না। সেটা কি হবে? মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী করবে, স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে তার বিশ্বাস থাকতে হবে, বাংলাদেশের যে সংবিধান সেটা মেনে চলবে, আস্থা থাকতে হবে, এবং তার যে গঠনতন্ত্র, ঘোষণাপত্র, এগুলো বাংলাদেশের এই যে বিষয়গুলো বললাম, যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সংবিধান, এটাকে সমুন্নত রাখে কিনা, এই গঠন প্রক্রিয়াটা কি, এই গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতন্ত্র, এগুলোর মানবে কিনা, সেই বিষয়গুলো থাকলে একটা নিবন্ধন দিতে পারে। সেই জন্য বলছে নিবন্ধন শুধু হিসাব নিকাশের জন্য হইতে পারে, দল কতগুলো আছে জানানোর জন্য।
এর বাইরে শর্ত এগুলো তুলে দেওয়া দরকার অথবা নিবন্ধন তুলে দেওয়া দরকার বলে আমরা মনে করি। 2 নম্বর কথা যেটা বলছেন যে নতুন রাজনৈতিক দলের কথা, আমি তো আগেই বলছি নতুন রাজনৈতিক দল যত হয় ততই ভালো, রাজনৈতিক দল হলে কোনো সমস্যা নাই। যেটা মূল কথা হলো এদের ওই যে বললাম যে এটা আদর্শ উদ্দেশ্যটা কি হবে সেটা বড় বড় বিষয় এখানে। তাদের স্লোগানটা কি ছিল? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম। তার মানে কি সমাজ থেকে যত প্রকার বৈষম্য আছে সেটা বিলোপ করতে হবে। সেটা কি? ধনী গরিবের বৈষম্য, নারী পুরুষের বৈষম্য, ধর্মে ধর্মে বৈষম্য, জাতিতে জাতিতে বৈষম্য, এরকম যত ধরনের বৈষম্য আছে সেগুলো বিলোপ করতে হবে। তাহলে সেই বৈষম্যের উৎপত্তিটা কোথা থেকে? শোষণ থেকে। তাহলে শোষণটা কেন হয়? আর্থসামাজিক যে ব্যবস্থা, এখানকার যে উৎপাদন পদ্ধতি, বিলি বন্টন ব্যবস্থা, মুনাফা কেন্দ্রিক যে উৎপাদন, ব্যক্তি মালিকানার যে সমাজ, সেই জায়গা থেকে কিন্তু এই শোষণের প্রক্রিয়াটা থাকে। তাহলে সেইটা বন্ধ করতে না পারলে বৈষম্য কিন্তু সমাজ থেকে দূর করতে পারবে না। আরেকটা হলো যে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করতে হবে, এটা ছিল স্লোগান এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। তাহলে ফ্যাসিবাদটা কি? ফ্যাসিবাদ কোনো ব্যক্তি না, যে শেখ হাসিনা শুধু ফ্যাসিবাদ তা না, ফ্যাসিবাদ শুধু একটা আওয়ামী লীগ দল সেটা না, ফ্যাসিবাদ কিন্তু একটা ব্যবস্থা, একটা অর্থনৈতিক ব্যবস্থা। সেইটার প্রকাশ কিন্তু ফ্যাসিবাদের রূপে কোনো ব্যক্তি বা কোনো দল তার মধ্যে দিয়ে এটা প্রকাশিত হয়। তাহলে সেই যে আর্থসামাজিক ব্যবস্থা, সেই ব্যবস্থাটা দূর করার জন্য কি কি পদ্ধতি তারা অবলম্বন করবে যে ফ্যাসিবাদের উত্থান পুনরুত্থান সেটা রোধ করবে। এখন আমরা দেখতে পাই যে এই যে মব সন্ত্রাস হচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলোও কিন্তু এক ধরনের ফ্যাসিবাদী যে আচরণ, যে আমার মতের সাথে মিলল না বা আমার সমালোচনা করলো। তাহলে আগে যেমন বলতো যে এটা বিএনপি জামাত শিবির আওয়ামী লীগ যেটা বলতো, এখন আবার ফ্যাসিবাদের দোষর এইভাবে যদি সমালোচনা করেন তাহলে ট্যাগ দেওয়া হয়। এটাও কিন্তু একটা ফ্যাসিবাদী আচরণ, সেই ফ্যাসিবাদী আচরণের প্রকাশ। সেই জন্য আর মূল কথা হলো যে আমি যে ওই যে মধ্যপন্থা, ডানপন্থা, বামপন্থা ইত্যাদি, সবচেয়ে বড় কথা হলো যে আমি গণতন্ত্রে বিশ্বাস করি কিনা। মানুষ, জনগণ যে আমাদের সার্বভৌম, জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, এই জিনিসটাকে আমি মানি কিনা, বিশ্বাস করি কিনা। তাহলে সেই জনগণের যে মতামত, সেই মতামতের ভিত্তিতে আমি দল পরিচালনা করব, রাষ্ট্র পরিচালনা করব, সরকার পরিচালনা করব, এই ধরনের যে মনোভাব, সেই গণতান্ত্রিক প্রক্রিয়া পদ্ধতি কিভাবে আমি এখানে ইন্ট্রোডিউস করব, এখানে প্রতিষ্ঠিত করব, সেই লক্ষ্যে কার্যক্রমটা কি। তো সেই জন্যই বলছেন যে আর গণতন্ত্রের মূল বিষয় হলো যে গণতন্ত্র কিন্তু এখানে যে সেকুলারিজম, সেই সেকুলার চিন্তা, সেই চিন্তা ছাড়া কিন্তু গণতন্ত্র এখানে হয় না। সেই গণতন্ত্র বা এই যে পুঁজিবাদী ব্যবস্থা, সেটার উত্থানের বুর্জোয়া ব্যবস্থা, এটা উত্থানের কালে ফরাসি বিপ্লবের সময় তারা যে স্লোগান দিয়েছিল, তারা কিন্তু এই যে গির্জা, পাদ্রি ইত্যাদি ইত্যাদি এইগুলোর বিরুদ্ধে, সামন্তবাদের বিরুদ্ধে যে লড়াই করছিল, তখন কিন্তু তারা এই স্লোগানটা নিয়ে আসছিল। এটা বামপন্থী কমিউনিস্টের কোনো ব্যাপার না। তারা বলছিল যে ধর্মটা যার যার ব্যক্তিগত বিষয় হবে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সে কোনো ধর্ম কাউকে, কোনো রাষ্ট্র কাউকে পৃষ্ঠপোষকতা করবে না কোনো ধর্মকে। এইটা ছিল সেকুলারিজমের যে চেতনা। সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয় যে অমুক সমুক নাস্তিক ইত্যাদি ইত্যাদি, ধর্মবিশ্বাসী বা ধর্ম অবিশ্বাসী ইত্যাদি ইত্যাদি কথা। তাহলে সেই জায়গায় এসে সেই গণতন্ত্র যে ভোটাধিকার, সেটা আমরা যেটা বললাম। আর সবচেয়ে গণতন্ত্রের সবচেয়ে বড় কথা হলো যে ফিলোসফিক্যাল টলারেন্স, পরমত সহিষ্ণুতা। ভলতেয়ার যেটা বলছিল, আমি তোমার মত বিশ্বাস নাও করতে পারি, সেটাকে সমর্থন নাও করতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের অধিকার আছে, তুমি মত প্রকাশ করবে, এবং তোমার মত প্রকাশে যদি কেউ বাধা দেয়, তার জন্য তোমার মতের প্রকাশের অধিকার সেটা প্রতিষ্ঠা করার জন্য আমি জীবনও দিতে পারি। এটা ছিল ওই যে ভলতেয়ারের কথা। তাহলে সেইটা হলো যে গণতন্ত্রের মূল মর্মবস্তু। তাহলে সেইটাকে আমরা ধারণ করি কিনা, সেইটা ধারণ করলেই আমরা গণতন্ত্রের চর্চা করতে পারবো। এবং এই ডান বাম যেটাই বললেন না কোনো মধ্যপন্থা, সেইটাই হলো যে মূল জিনিস। গণতন্ত্রটা হলো মূল জিনিস। সেটাকে গণতান্ত্রিক যে চেতনা, মূল্যবোধ, প্রথা, প্রতিষ্ঠান, সমাজের সর্বস্তরে গণতান্ত্রিক চেতনা, সেটার যে বিকাশ, সেই বিকাশটা আমরা সাধন করতে পারি কিনা, সেইটার লক্ষ্যে যদি পরিচালিত হয় তাহলে মানুষের সমর্থন পাবে। জনগণের পক্ষে যদি রাজনীতি করে জনসমর্থন পাবে। তৃণমূলে কতটুকু পাবে না পাবে, মনে হলো তৃণমূলের বিষয়টা হলো, দেখেন এই যে সংস্কারের কথা অনেকগুলো হচ্ছে, এই সংস্কার নিয়ে কিন্তু মানুষের মধ্যে কোনো মাথা ব্যথা নাই। মানুষ দেখে তার পেটের ক্ষুধা, জীবন জীবিকা, তার নিজের সেটা দ্রব্যমূল্য ঠিক আছে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে। আমরা আবার ফিরবো শাহাদুল ইসলাম, আপনার কাছেও ফিরবো, একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, আরআইসির গণতন্ত্রের সময় হচ্ছে আরো একটি বিরতির, ফিরছে আরো আলোচনা নিয়ে, সাথেই থাকবে। দর্শক, আবারও আমন্ত্রণ আরআইসির স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে। কথা হচ্ছে রাজনীতিতে নতুন দল, এই বিষয় নিয়ে আমরা সরাসরি আমাদের যে অতিথি রয়েছেন তাদের কাছ থেকে একটু আলোচনা শুনে নিতে চাই। আমি শুরুতেই বাংলাদেশ এলটিভি চেয়ারম্যান শাহাদুল হোসেন সেলিম, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে অভ্যুত্থান বা বিপ্লব পরিবর্তিত বাংলাদেশের নতুন বন্দোবস্তের কথা বলছে নতুন এই রাজনৈতিক দলটি। আপনার দীর্ঘ রাজনৈতিক যে চর্চা, পথ চলা, প্রত্যাশা আর দায়িত্বের চাপ তাদের উপর আসলে কতখানি থাকবে? না দেখুন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তো তারা
বিপ্লবের বা গণ অভ্যুত্থানের 1 মাস পর থেকে তারা বলে আসতেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। গত 6 মাসে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কোনো কিছুই তারা কোথাও দিতে পারে নাই। মূলত সরকারটা তো তাদের সরকার। ডক্টর ইউনূস সাহেব নিজেই স্বীকার করেছেন যে তারা ছাত্রদের দ্বারা আপনার নিয়োগপ্রাপ্ত। তো ডক্টর ইউনূসের সরকার তো সমাজের প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। একমাত্র ধরেন আর্থিক খাতে কিছু শৃঙ্খলা আনয়ন এবং ব্যাংকের যেই আপনার জোর করে অস্ত্র ধরে আপনার যে ঋণ নেওয়ার যে সংস্কৃতি, সেখান থেকে বেরিয়ে এসে আপনার ঋণটাকে তারা একটু কন্ট্রোল করতে পেরেছেন। এর বাইরে দুর্মূল্য ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা, সড়কের ব্যবস্থাপনা, তারপরে আপনার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের লুণ্ঠন, আপনার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অফিসের আপনার ঘুষ দুর্নীতি, এগুলো কোনো কিছুতে নতুন কোনো বন্দোবস্ত ব্যবস্থা করার কোনো সুযোগই হয়নি এবং কোনো চেষ্টা করেছে এই ধরনের কোনো মানে কিছুই কারো দ্বারা দেখা হয়নি। সরকার তার যে রুটিন ওয়ার্কগুলো, এই ওয়ার্কগুলো কাজ করতে পারছে না। তারপরে আপনার ধরেন নতুন বন্দোবস্তের নামে যে সংস্কার কমিটিগুলো করেছে, সেই সংস্কার কমিটিগুলো যেসব প্রস্তাব দিয়েছে, এইসব প্রস্তাব আমাদের কাছে কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। তারপরে ধরেন তারা প্রস্তাব দিয়েছে ভোটার তালিকার মধ্যে 18 বছরের নিচে 17 বছরের কিশোরদেরকে এনে ভোটার করবেন, আপনার প্রার্থী হতে গেলে বয়স কমিয়ে 21 বছর করা, তারপরে স্থানীয় সরকার নির্বাচন করার একটা দুঃসাহস বা দুঃস্বপ্ন ইত্যাদি তারা প্রদর্শন করার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দূরে থাক, এটা পুরনো বন্দোবস্ত। আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা পতিত সরকারের সমস্ত কাউন্সিলরদেরকে ডেকে, যেসব কাউন্সিলররা ছাত্রদের বুকে গুলি করেছে তাদেরকে ডেকে বলা হচ্ছে যে আপনারা একটা নতুন রাজনৈতিক দল করব, আপনাদেরকে সেই দল সামিল হতে হবে। তাহলে এখানে নতুন বন্দোবস্তের কিছু নেই, সব পুরনো বন্দোবস্ত। আর বাংলাদেশে তারা যেটা বলতেছে 1 লক্ষ বা 3 লক্ষ লোকের সমাবেশ করা, এটা চারটিখানি কথা না, বুঝছেন না? 50-55 বছর পর্যন্ত রাজনীতির বয়স হয়ে গেছে, 2 লাখ লোক সমাবেশ করতে গেলে কি পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, কি পরিমাণ আপনার জনসম্পৃক্ত থাকতে হয়, এটা কিছু না। এটা সরকারকে চাপ দিয়ে, যদি বিভিন্ন উপজেলা টিওনাদেরকে চাপ দিয়ে এবং বিভিন্ন ব্যবসায়ীদেরকে চাপ দিয়ে যদি কিছু গাড়িতে করে কিছু লোকজন আনতে পারে, যেটা তারা ওই 31 ডিসেম্বর শহীদ মিনার এনেছে, সেরকম কিছু করতে চাইলে করতে পারে। এখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করে মুখরোচক বক্তব্য রেখে আসলেই কোনো লাভ হবে না। মাঝখানে ক্ষতি যেটা হয়ে গেছে সেটা হলো যে আমরা ছাত্রদের নেতৃত্বে যেভাবে আমরা আন্দোলনটাকে সংগঠিত করেছিলাম, আমরা মনে করেছিলাম যে তারা একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করুক, হ্যামিলনের বংশীবাদকের মতো যখনই আবার দুর্যোগ দুর্দিনে তারা বাঁশি বাজাবে, আমরা পঙ্গপালের মতো ছুটে এসে তাদের পিছনে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন বাংলাদেশ স্বপ্ন দেখব, আমরা নতুন একটা সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখব। সেই স্বপ্নটা তারা নিজেরা ধূলিসাৎ করে ফেলেছে তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জন্য। তাদের পিছনে কোনো ভালো বুদ্ধিমান ব্যক্তি নাই। তাদের পিছনে যে যদি কেউ বুদ্ধি দিয়ে থাকে, সে পচা বুদ্ধির লোক, নষ্ট বুদ্ধির লোক, যার বুদ্ধি ধরে অতীতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা ধ্বংস হয়ে গেছে, এই ধরনের 1-2 জনের নাম শোনা যাচ্ছে, তারা আসলে সঠিক কোনো দিক নির্দেশনা পাচ্ছে না। জি, আমরা শাহাবুদ্দিন সিনহা, আপনাকে ধন্যবাদ। আমরা একটু আপনার সহ আলোচক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, আপনার কাছে শেষ প্রশ্নের উত্তরটি আমরা জেনে নিতে চাই। যে কোনো ধরনের রাজনৈতিক এক ধরনের পরিবর্তিত পরিস্থিতি বা আকাঙ্ক্ষা বা দাবি যেটি বলেন, টালমাটাল একটি অবস্থা তৈরি হলে আসলে দেখা যায় যে নতুন একটি দলের জন্ম হয়, অথবা সুবিধাভোগী একটি অবস্থান থেকেও কখনো কখনো রাজনৈতিক দলের জন্ম হয়। দীর্ঘ যে রাজনৈতিক ইতিহাস রয়েছে এই বাংলাদেশ, এই ভূখণ্ডের, কতটুকু নতুনত্ব দিতে পারবে বা কি ধরনের সুস্পষ্ট বার্তা দিলে আসলে নতুনত্ব আসবে? দেখুন, ধন্যবাদ আপনাকে। যেটা বলছেন যে যেই কথা তারা বলছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেটা অবশ্যই নতুন রাজনীতি। আগে গতানুগতিক প্রক্রিয়ায় যেভাবে রাজনীতি করেছে রাজনৈতিক দলগুলো রাজনীতি যেভাবে পরিচালনা করেছে, সেই একই কায়দায় এই 24-এর গণ অভ্যুত্থানের পরে রাজনীতি করলে সেটা সমাজে হালে পানি পাবে না, মানুষের সমর্থন পাবে না। তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলকেই এই গণ অভ্যুত্থানের চেতনা, সেটাকে ধারণ করতে হলে, সামনে এগিয়ে নিতে হলে, সেটা বাস্তবায়ন করতে হলে তাকে এই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়িয়ে সংগতিপূর্ণ করেই তার কিন্তু রাজনৈতিক দল, কাঠামো, সংগঠন, তার যে কর্মসূচি, সেগুলোকে ঢেলে সাজাতে হবে। সেই জন্যই আমরা বলছি যে এটা অবশ্যই দরকার। 53 বছর বাংলাদেশের রাজনীতির যে পথে হেঁটেছে,
তাতে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণা ছিল সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা, সেটা কিন্তু 53 বছরে প্রতিষ্ঠিত হয় নাই। সে পথ থেকে আমরা অনেক দূরে সরে গেছি, যেই কারণে দেখবেন সাম্যের জায়গায় বৈষম্য কীভাবে 10% মানুষের হাতে 41% যে সম্পদ, সেই সম্পদটা এখানে পুঞ্জীভূত হয়েছে, এখানে জমা হয়েছে। এতে আয় বৈষম্য বেড়েছে এবং খেলাপি ঋণ দেখেন এই যে এটা বেড়ে বর্তমানে 3.5 লক্ষ কোটি টাকার উপরে গেছে এবং গত 6 মাসে এটা 60,000 কোটি টাকার উপরে বেশি এই খেলাপি ঋণ সেটা এখানে হয়ে গেছে। এটা একটা বিষয় আছে। তাহলে এই পরিস্থিতির থেকে উত্তরণ, যেমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেটা গত রেজিমে ছিল গত 16 বছর আওয়ামী ফ্যাসিস্ট রেজিমে, এই সময়ে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিন্তু 14 জন এখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং পিটিএ গত 6 মাসে পিটিএ মানুষ মেরেছে 132 জনের মতো এখানে আছে। আর মানবেতর জীবনযাপন করতেছে, মানে দেখেন এখানে মানবিক মর্যাদা সেটা কোথায় ভুলুণ্ঠিত, সেখানে বস্তিতে, ঝুপড়িতে, রেললাইনের ধারে এখনো পর্যন্ত মানুষ মানবেতরভাবে জীবনযাপন করছে এবং ডাস্টবিন থেকে এখনো পর্যন্ত মানুষ, বাচ্চারা, টোকাইরা, তারা কিন্তু তাদের খাবার সেখান থেকে সংগ্রহ করছে। তাহলে এই যে পরিস্থিতি, এই রাজনৈতিক পরিস্থিতি যেভাবে চলছে দেশে এই গত 53 বছরে, এর থেকে পরিত্রাণ পেতে হলে রাজনীতির একটা নতুন দিক নিশানা সেটা তৈরি করতে হবে এবং সেই পথে হাঁটতে হবে সমস্ত রাজনীতি। সেই জন্য আমরা বলছি যেই আর্থসামাজিক ব্যবস্থা এই ধরনের গত 53 বছরে যে ধরনের রাজনীতি চলছে, যে ধরনের আর্থসামাজিক ব্যবস্থা এবং উৎপাদন বিলিবন্টন ব্যবস্থা, মালিকানা ভিত্তিক যে সমাজ সেটা আছে, সেইটাকে অক্ষত রেখে এই পরিবর্তন সম্ভব না। তো সেজন্য যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চান তাদেরকে অবশ্যই এই আর্থসামাজিক ব্যবস্থা সেটা পরিবর্তন করতে হবে, সেই নতুন বন্দোবস্তের দিকে সেখানে অগ্রসর হতে হবে। জি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ এবং বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান ও মুখপাত্র 12 দলীয় জোট সাদাউদ্দিন সেলিম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের গণতন্ত্র আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, নতুন বাংলাদেশ বিনির্মাণে বিপুল প্রত্যাশার চাপ আছে নতুন রাজনৈতিক দলের উপর, আছে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সাথে সুষ্ঠু প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বিতাও। এই পুরো বিষয়টি আগামীকাল কতটা খোলাসা হবে সেদিকে তাকিয়ে বাংলাদেশ গণতন্ত্রের আগামী পর্বে আলোচনা হবে নতুন কোনো বিষয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।